এখানেও তো দেখলাম যে ভিপির স্ত্রী পরিচয় দিচ্ছে আলাদা বোরখা পরে, এবং একটা বোরখা পরিহিত ব্যক্তি সে হচ্ছে মহিলা না, সে পুরুষ। এবং জামাত ইসলামের বিভিন্ন জায়গায় বয়স্ক বয়স্ক লোকেরা চলে আসতেছে, পাবলিক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে। তারপরে যে ভোটগুলি হচ্ছে আপনার দিচ্ছেন মানে অনুপস্থিত ভোট, সেই ভোটগুলো দেখা যাচ্ছে সিল মারা হচ্ছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কাদের? শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের। তো সেইখানে বহিরাগত কেন যাবে? আবার দেখেন বোরখা হিজাবের কথা বলতে গেলে বলছে যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু এই প্রবণতায় এই ঘটনাগুলো ঘটে, জাতীয় নির্বাচনেও কি এটি না একটু বলেন এই হেজাব বিরোধী। তো হেজাবের ভিতরে যদি বহিরাগত পান, হেজাবের ভিতরে আমি যে ব্যক্তিটিকে পাবো সে যদি তার পরিচয় গোপন করে একটা কথা বলে, তখন তাকে যদি বলা হয় যে তুমি মুখের এটা খুলে দেখাও তুমি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী কিনা, এটা কিন্তু অপমান করা না, লাঞ্ছিত করা না। আমাদেরও একটা কোর্ট ছিল, বিচারপতি জাহাঙ্গীর সাহেবের কোর্ট। করোনার ভিতরে যখন আমরা সবাই মাস্ক পরে যেতাম তো চিনতে সমস্যা হতো, অনেক মামলার কার মামলা কে করে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে ঝামেলা পাকাবে। এই জন্য উনি বলতেন যে দেখেন আপনারা মাস্কটা খুলেই বলেন, আমরা মাস্ক পরে আছি, সবাই মাস্ক পরে আছে, আপনি মাস্কটা খুলে আপনার কি বক্তব্য দেখেন, আপনার আমরা মুখ দেখে মুখটা দেখতে চাই যে আসলে উকিল আপনি কিনা, স্বাক্ষরিত যেটা। তো এটা শনাক্তকারী হিসেবে, কিন্তু আমার যে হেজাবের বিরুদ্ধে সেই হিসেবে কিন্তু না। হ্যাঁ, তো এইখানে দেখেন আজকে হেজাব একটা ভালো জিনিস, সেই ভালো জিনিসটাকে আজকে অপকর্মের সাথে জড়িত হচ্ছে। পুরুষ হেজাব পরে মহিলা হিসেবে ঢুকছে, পরিচয় গোপন করে হেজাবদারি হয়ে লেবাস পরে ঢুকছে। তাহলে হেজাবটাকে বিতর্কিত কারা করছে? যারা হেজাব বাধ্যতামূলক বলছে, বাধ্যতামূলক করতে চাচ্ছে, এবং যাদের নারীরা হেজাব ছাড়া, চোখ ছাড়া কিছু দেখা যায় না, তারাই কিন্তু এই হেজাবটাকে নিয়ে বিতর্কিত করছে, সুযোগ সন্ধানের মতো তারা প্রতারণা করছে দেশের মানুষের সাথে, ছাত্র সমাজের সাথে। এইটা গেল প্রথমত। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে জাতীয় নির্বাচনও, মানে আপনি বলছেন যে কারণ এই যে অভিযোগগুলো একটার পর একটা বিশ্ববিদ্যালয় যারা হেরে যাচ্ছেন তারা করছেন, সেটা কি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঘটবে কি না? জাতীয় নির্বাচনে ঘটার সমূহ সম্ভাবনা আছে। কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি যে ঢাকার 20টা সিটে 20 লক্ষ ভোট বৃদ্ধি। তো 20 লক্ষ ভোট কিভাবে বৃদ্ধি হয়? এখন যেই সমস্ত জায়গায় জামাত ইসলাম দুর্বল, সেই ভোটারগুলোকে কর্তন করে তারা যদি এখানে নিয়ে এসে এক একটাতে জিতার জন্য 20 লক্ষ করে, তারপরে তাহলে তাদের ঠিকানা, স্থায়ী কারেন্টের বিল, এগুলো তো ঠিকঠাক প্রপার ওয়েতে আসবে কি আসবে না, এগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু তো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গটা আসছে, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকার কোনো প্রকার বক্তব্য বিবৃতি কিছুই কিন্তু এই 20 লক্ষ ভোট সম্পর্কে কোনো কিছুই করে নাই। তাহলে সরকার এখানে নীরব ভূমিকা পালন করছে। আর যেই ভোটগুলি নর্মালি কি যে আপনার কর্তন হবে মারা গেলে, তারপরে যেটা হচ্ছে নতুন ভোটার সংযোজন হবে, এর বেশি তো আর কিছু না, হালনাগাদ ভোটার ইয়ে। তো সেইখানে 20 লক্ষ, এই শুধু ঢাকা শহরে 20 লক্ষ ভোট বাড়ে এবং বিগত দিনে কীরকম হয়েছে এরকম কিন্তু হয় নাই। এগুলো তদন্ত করলেই কিন্তু ডালমে কুচ কালা হয়, সেটা কিন্তু বের হয়ে আসবে। আর নির্বাচনের প্রস্তুতি, সরকার কোনো প্রকার সদিচ্ছা, আমি সরকারের মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, বক্তৃতা, কার্যকারিতা, অ্যাটিটিউড, পদক্ষেপ, কোনো কিছুর ভিতরে আমি সরকারের একটা নির্বাচনের কোনো প্রস্তুতি যেটা সেটা আমি দেখছি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার যে ব্যাপারটা, অনুসমানও কিন্তু সেটা নাই। কারণ এই যে এখন থানা লুট হচ্ছে, বলছে যে আমরা যেহেতু আমাদের গুলি করছে আমরা লুট করছি, এটা বৈধ। এখন ওই পুলিশ অফিসারটা কোন ভূমিকা রাখবে? তার ভূমিকা রেখে তার যে চাকরি যাবে না, তাকে যে লাশ বানায় গাছে টাঙবে না, এই নিশ্চয়তাটা কি সরকার দিতে পারবে পুলিশ কর্মকর্তাদের? এই নিশ্চয়তা দিয়ে কি সরকার মাঠে নামাতে পারবে পুলিশকে? পারবে না। তার সরকার একটা অথর্ব, অকার্যকর, এবং এদের নিজেদেরই থাকার একটা মানসিক ব্যাপক প্রবণতা আমি লক্ষ্য করছি। দুটো রাজনৈতিক সংগঠনকে এই ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে, একটা এনসিপি, একটি জামাত ইসলাম। আস্তে আস্তে দেখেন তারা 30টা সিটে জোট করলো। এক সময় শুনি এখন 10টা সিট, 8টা সিট, 9টা সিট। এরপর তারা বলবে আমরা ভোট করব না। এই দুটা দল যখন বলবে আমরা ভোট করব না, তখন আপনি কি বলবেন এদেরকে? আর আমাদের যেটা ব্যাপার আপনারা বলেছেন যে তারেক রহমানের, সোহরাওয়ার্দী বেগম খালেদা জিয়ার মৃত্যু, এবং ওইখানে অনেকে দেখা করতে যাচ্ছে। দেখেন শোক বইয়ে স্বাক্ষর দিতে জামাতের আমিরও গেছে, ডাকসুর জিএসও গেছে, ডাকসুর ভিপিও গেছে। তো সেই হিসেবে প্রশাসনিক কর্মকর্তা শোক বইয়ে স্বাক্ষরের যদি স্মৃতি হয়ে থাকতে চায়,
এবং শোক সন্তস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করতে চাই, এইটাকে যদি আমি বলি যে নির্বাচনের প্রভাবিত করার একটা প্রক্রিয়া, 7 দিনে নির্বাচনকে প্রভাবিত করার প্রক্রিয়া কিছু না। যা করার জামাত ইসলাম 1.5 বছরে করে নিছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, সাংবাদিক মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রীর যে এপিএস, সে একজন সাবেক জামাত নেতা। আপনি ডক্টর ইউনূসের অফিসের যে একান্ত সচিব এপিএস যিনি সাব্বির, সে একজন জামাত নেতা। তো এগুলো তো আগেকার সেট আপ সব। আর 15 বছর আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, ছদ্মবেশীভাবে যেহেতু জামাত তাদের সাথে ছিল, স্বাভাবিক কারণে আওয়ামী লীগের আমলে যতগুলো নিয়োগ হয়েছে 80% নিয়োগ ছদ্মবেশীভাবে, কারণ তারা টাকা ছাড়া নিয়োগ দিত না। জামাতের বায়তুল মালের টাকা তো আছেই, টাকা দিছে, নিয়োগ নিছে। তাহলে ওখানেও দেখা যাচ্ছে তাদের আমলে তাদের 20% নিয়োগ হয়েছে, 80% জামাতের নিয়োগ হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল এটা আমি আগেই জানি, যেখানে শিবিরকে বিজয়ী ঘোষণা করা হবে এবং একই পদ্ধতিতে একই কলাকৌশলে। এই নির্বাচনটা সরকার এবং জামাত ইসলামের চক্ষুলজ্জা থাকলে এখানে কিছুটা হলেও চক্ষুলজ্জার স্বার্থে একটু স্বচ্ছ করার চেষ্টা করতে পারতো। ওইরকম গ্রামের লোকগুলাকে, জামাতের বয়স্ক মানুষগুলোকে না পাঠালেও পারতো, ওই হেজাবধারী ব্যক্তি পরিচয় গোপন না করলেও পারতো, বহিরাগতদের এত আনাগোনা এটা না করলেও হতো। আবার চ্যালেঞ্জ করাটাকে বলছে কি, যে হেজাবকে অবমাননা করা, মানে সে তার পরিচয় গোপন করলো, এটা বড় কথা না, হেজাবকে অবমাননা করা। তো হেজাব নিয়ে মিথ্যার আশ্রয়টা নিবে কেন? নিলে পুলিশের গাড়িতে উঠবা না? পুলিশের গাড়ির কি কোনো পক্ষপাতিত্ব আছে নাকি? নতুন বন্দোবস্তের কথাই কি বলে যে আমরা সমতা ভিত্তিক সমাজ চাই, সমতা ভিত্তিক রাষ্ট্র চাই, আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ হোক, সেটা আমরা চাই। তো তুমি ফ্রড করবা, চিটিং করবা, তোমার এখন যদি পুলিশের গাড়িতে চড়তে হয়, তো সেটা তোমার ইনসাফের বহির্ভূত কাজ হয়ে যাবে? ইনসাফ বহির্ভূত কাজ তো হবে না। ইনসাফ সর্বক্ষেত্রে চাইতে গেলে আগে নিজের ইনসাফটা জনগণের সম্মুখে স্পষ্টভাবে, শুধু প্রতীয়মান না, একবারে পরীক্ষিত হতে হবে। তো সেই ইনসাফ তো জামাত ইসলাম পরীক্ষায় উত্তীর্ণ তো দূরের কথা, অংশগ্রহণ করতে যেহেতু ফেল, চুরি ছাপ্পামারি, মিথ্যাবাদী, মিথ্যাচার, প্রতারণা, এগুলো তো ধরা পড়ে যাচ্ছে। তো তাহলে শুধু আমরা হেজাবের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে এগুলো কথা বললে তো হবে না। হেজাব, দাড়ি টুপি আমাদের কালচার। আমাদের বাবারা লুঙ্গি পরে, পায়জামা পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, এটা তো আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি। এটা তো বাংলাদেশি মানুষের ট্র্যাডিশন। এইটাকে তারা অতিরঞ্জিত করতেছেটা কি, যে ছাপ্পাশিলের নিজের পরিচয় গোপন করার কি হচ্ছে হেজাব? আমার পরিচয় গোপন করে আমি বলছি একটা, তখন হেজাব খুলতে বললে বলছে আমাকে অপমান করা হচ্ছে, নেকাব কেন খুলতে বললো? এগুলো সেন্টিমেন্ট এবং সিচুয়েশনটা অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যাপক প্রবণতা আমি লক্ষ্য করছি এদের ভিতরে।